ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা টোটালি রয়েছে গ্লোবাল মার্কেট ক্র্যাশ হওয়ার ঘটনাটা নিয়ে। গ্লোবাল মার্কেটে কিন্তু খুব এমন সিচুয়েশন আসতে চলেছে যেখানে কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আমরা দেখেছি ব্যাংক অফ জাপানের ক্ষেত্রে নিকেই 255 কিরমভাবে ক্র্যাশ হয়েছে, সঙ্গে সঙ্গে ইউএস রিসেশন রয়েছে, ফলে একটা অদ্ভুত ধরনের ফিয়ার যে সৃষ্টি হয়েছে, তখন ভয় সৃষ্টি হয়েছে ইউএস রিসেশন হওয়ার। এবং সঙ্গে দেখতে পাচ্ছি গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে তার একটা এফেক্ট পড়ছে, বড় বড় ইনভেস্টর টাকা তুলে নিচ্ছে। স্পেশালি একজন নাম করা ইনভেস্টরের কথা বলবো এই ভিডিওটার মধ্যে, যিনি কিন্তু প্রচুর টাকা তুলে নিচ্ছে এবং সেগুলো হাতে রেখে দিয়েছে, ফলে এইগুলো কিন্তু আমাদের বিরাট বড় জায়গা তৈরি করছে। তো এই সব ঘটনা নিয়ে আসার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোনো যেরকমভাবে লাইক শেয়ার করছো সেরকমভাবে করে দেবে, তাদের কমেন্টে আমি মুগ্ধ। এখন এই সিচুয়েশনে এমন জায়গা দাঁড়িয়ে গেছে বন্ধুরা, যেখানে কিন্তু একটা বড় মাপের ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইউএস এর উপর ডিপেন্ড করে রয়েছে আমাদের দেশ, এবং ইউএস এর উপরে ইউএস বিশেষ করে আইটি মার্কেটটা কিন্তু টোটালি এবং কেমিক্যাল সেক্টরটা টোটালি, এগুলো কিন্তু টোটালি ডিপেন্ড হয়ে রয়েছে বিদেশের উপরে। ফলে এই সিচুয়েশনটা এখন ইউএস রিসেশন আসার সম্ভাবনা রয়েছে এবং বড় বড় অ্যানালিস্টরা এই ব্যাপারে রীতিমতো ভয় পাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প এ সম্পর্কে বেশ কিছু বক্তব্য রেখেছে, যাতে এমন সিচুয়েশন সে বলছে আমি ইলেকশনে আসার আগে এই সিচুয়েশন যেন এই ইকোনমিক ক্রাইসিসটা যেন ওভার করে যায়, মানে ইকোনমিক ক্রাইসিসটা নিয়ে এগোতে চাইছে না। ফলে এইগুলো সব মিলিয়ে মিশিয়ে একটা মারাত্মক ভয়ের জায়গা সৃষ্টি করছে। তো এটা কিন্তু একটা জায়গা হচ্ছে। ব্যাংক অফ জাপানের কথা নিয়ে আমি বলবো। প্রথম ঘটনা সেটা হচ্ছে ওরা ইন্টারেস্ট রেট বাড়িয়েছে এবং ইন্টারেস্ট রেট বাড়ানোর ফলে আমরা দেখতে পেয়েছি একদিনে নিকে 255 কিন্তু ডাউন হয়ে গেছে 6%-এর বেশি। এটা বিরাট বড়, মানে বিগত 10 বছরের মধ্যে, মানে সুনামি আসার পরবর্তীকালে 20 বছরের মধ্যে কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি। এটা কিন্তু মার্কেট ট্রেন্ডসের একটা অশনি সংকেত দেখছে। ইউএস রিসেশনের জন্য যে ঘটনাটা ঘটতে চলেছে বা ভয়টা আসছে, এটা প্রথম ঘটনা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ডেটা। আনএমপ্লয়মেন্ট ডেটারা নজরে এসেছে সরকার, ইউএস সরকার, এবং সেখানে দেখেছে প্রচুর আনএমপ্লয়েড রয়েছে এবং যাদের কিন্তু এই সিচুয়েশনে ইকোনমিক ক্রাইসিসের সম্ভাবনা বিরাটভাবে। টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে, টেক কোম্পানি, যেরকম সেমিকন্ডাক্টর চিপ বানানোর যেসব কোম্পানিগুলো রয়ে গেছে, যেরকম আমি এই মুহূর্তে যে ঘটনাটা বলতে পারি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিরাট মাপে ওদের কিন্তু ডাউন হয়ে গেছে। এনভিডিয়া বলা যায়, সেমিকন্ডাক্টরের বাকি সব কোম্পানিগুলো, সেগুলো মাপেও কিন্তু প্রচুর ডাউন হয়েছে। ফলে এটা একটা বিরাট বড় জায়গা তৈরি হচ্ছে আনএমপ্লয়মেন্টের জায়গা। প্লাস এই মুহূর্তে কোম্পানিগুলো 15,000 এমপ্লয়িকে তারা ছাঁটাই করছে, ইউএস এর কথা সব বলছি। ফলে এটা একটা বিরাট বড় জায়গা তৈরি হচ্ছে। অ্যানালিস্টরা বলছে ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে আগামী দিনে, তার একটা এফেক্ট রয়েছে। তার ছাড়া ডলার এফেক্ট একটা রয়েছে, মানে আলটিমেটলি ডলার এফেক্ট হোক কি আনএমপ্লয়মেন্ট হোক, যে ঘটনাটা ঘটুক, ইউএসএ যে ঘটনাটা ঘটবে তার এফেক্ট কিন্তু আমাদের এখানে পড়বেই। ফলে আমাদেরকে অনেক বেশি কসাস থাকতে হবে এই সিচুয়েশনে, এই মার্কেটের ক্ষেত্রে আমি এমন কিছু কথা বলে দিচ্ছি যে কথাগুলো কিন্তু তোমরা বিশেষ মনোযোগের সঙ্গে শুনে রাখো। প্রথম ঘটনা হচ্ছে ইউএসএ মার্কেটে তার এফেক্ট যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু যেরকম বড় ইনভেস্টারগুলো হাতে টাকা রেখে দিচ্ছি, আমরাও সেরকম টাকা রেখে দেবো। বেশ কিছু টাকা কিন্তু এই মুহূর্তে আমরা ইনভেস্ট করছি না, একটু ওয়েট করার চেষ্টা করতে, ওয়েট অ্যান্ড ওয়াচ প্রসেস ছাড়া কিছু করার নেই। কারণ মার্কেট অলরেডি আমরা কিন্তু মানে যাকে বলা হয় অল টাইম হাইয়ে চলে গেছি। তো অল টাইম হাই মার্কেটটা, এর সঙ্গে রিসেশনের এই ধরনের নিউজ ঘটনাগুলো যদি ঢোকে, তাহলে আলটিমেটলি তুমি মনে করে নিতে পারো যে আমাদের মার্কেটও কিন্তু এটা পড়ার জায়গা তৈরি হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছি, এক নাম্বার হচ্ছে যে টাকা এখন এই মুহূর্তে হাতে রাখা দরকার ইনভেস্ট না করে। সেকেন্ড ওয়ান হচ্ছে অজানা স্টক, বিশেষ করে যেসব স্টক সম্পর্কে আমাদের কনফিডেন্ট নেই সেসব স্টকে ইনভেস্ট থেকে বিরত থাকা উচিত। তৃতীয়ত হচ্ছে আমরা এটা মনে করে নেব যে সিচুয়েশনে যখন আমরা যাব, না ভালো জেনে আমরা কোনো কিছুতে ইনভেস্ট করবো, বিশেষ করে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। কোনো ইনভেস্টমেন্ট হওয়ার পরে সেটা যদি আটকে যায়, সেক্ষেত্রে যদি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক জায়গা তৈরি হতে পারে। এছাড়া আরও কিছু ব্যাপার রয়েছে, সেটা যেরকম রয়েছে পোর্টফোলিও নিয়ে এখনই আমি, তুমি লক্ষ্য করে দেখেছো বেশ কিছু পোর্টফোলিও আমি আলোচনা করছি না, পোর্টফোলিও অ্যানালিসিস করে দিচ্ছি না। তার মেইন ঘটনা আমি ওয়েট করছি একটা এমন ধরনের ঘটনা ঘটতে পারে বলে, যার জন্য কিন্তু এই সিচুয়েশন হতে পারে। তো এসআইপি কিন্তু কন্টিনিউ করে যাবে সঙ্গে সঙ্গে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। বার্কশায়ার হ্যাথওয়ে হচ্ছে মিস্টার ওয়ারেন বাফেটের। আমি যে ঘটনাটি বলছি এবারে, সেটা হচ্ছে ওয়ারেন বাফেট কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে, যেটা ওনার বক্তব্য, অ্যাপেল থেকে প্রায় অর্ধেকের বেশি টাকা কিন্তু ইনভেস্ট অ্যামাউন্ট তুলে নিয়েছে। এবং এই ধরনের এক্সপেক্টেড উনি যেটা করতে চাইছেন বলে মনে হচ্ছে, উনি টেকনোলজিক্যাল কোম্পানিগুলোতে রীতিমতো খারাপ দিন আসছে এটা উনি গেস করছেন। এবং যেহেতু উনি এটা করছেন, তো একটা ব্যাপার থেকেই যায়, প্রায় ইউএস ডলার অনুযায়ী 277 বিলিয়ন ডলার কিন্তু তুলে নিয়েছেন উনি মার্কেট থেকে। এবং বেশ কিছু ইনভেস্টরের সঙ্গে সঙ্গে কিন্তু টাকা তোলা শুরু করে দিয়েছে। ফলে ইউএস ডো জোন্স যদি দেখো সিচুয়েশন, ডো জোন্স কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে এবং কনস্ট্যান্ট ডাউন হতে চলেছে। যারা অ্যানালিস্ট তারা বলছে, যারা ইকোনমিস্ট তারা বলছে যে আগামী দিনে ইউএসএ একটা বড় মাপের কিন্তু ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে, তার ইঙ্গিতগুলো ওরা পাচ্ছে। ফলে ওরা খুব সাবধানতার সঙ্গে এগোতে বলছে এবং তার এফেক্ট কিন্তু বহু জায়গায় পড়ে যাচ্ছে।
মিস্টার ওয়ারেন বাফেট কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট করেননি, যেটুকু আমাদের কাছে খবর আছে, এবং সেই অনুযায়ী টাকাটা উনি রেখে দিয়েছেন। ফলে যতক্ষণ উনি এটাতে ইনভেস্টেড হচ্ছেন না বা উনি কিছু মনে করছেন, এবং ওনার এই সিচুয়েশন দাঁড়িয়ে ডো জোন্স যেখানে দাঁড়িয়ে রয়েছে 39,737, এবং প্রায় আমরা দেখতে পেয়েছি প্রায় 2% কাছাকাছি কিন্তু কয়েকদিন ধরে ডাউন হয়ে চলেছে। আমি কয়েকদিন ধরে অবজার্ভ করছি, বিগত দুদিন ধরে শুক্রবার দিনও আমরা দেখেছি, পরবর্তীকালে পরের দিনে অর্থাৎ ওদের যেদিন পরের দিন হয়, অর্থাৎ ওদের যে ফ্রাইডে যেটা, সেটা আমাদের শনিবার দিন, সেদিন আমরা দেখেছি প্রায় 2% কাছাকাছি ডাউন, মানে কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে। সবচেয়ে বড় মারাত্মক ঘটনা যেটা, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার নেই, সেটা হচ্ছে কিন্তু যেটা যুদ্ধ, অর্থাৎ প্রেজেন্টলি যে খবর অনুযায়ী ইউএস কিন্তু আজকের মধ্যে বেশ কিছু পরিমাণে জেট এবং কিছু ওয়্যার শিপসগুলো কিন্তু পাঠানো শুরু করে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে মিডল ইস্ট ওয়্যারের এজিটেশন। মিডল ইস্ট ওয়্যার এজিটেশনটা হচ্ছে ইসরায়েল যখন এভাবে এগোচ্ছে, তখন ইরান রীতিমতো থ্রেট দিয়েছে এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আক্রমণ করতে পারে বলে মনে করে নিচ্ছে। এবং এই সিচুয়েশনটা হওয়ার মানে ইরান এই ধরনের থ্রেটেন দেওয়ার সঙ্গে সঙ্গে ইউএস থেকে কিন্তু তার একটা ফ্ল্যাগশিপ, এবং সঙ্গে সঙ্গে ইউএস তাদের জেটগুলো যারা আছে, যে বেশ কিছু এবং ওয়ারশিপ কিছু, সেগুলো কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে। মানে এমন একটা সাংঘাতিক সিচুয়েশন তৈরি হয়েছে যুদ্ধকালীন, এবং ইরানের সঙ্গে যেই মুহূর্ত থেকে ইউএসএ ডাইরেক্টলি যুদ্ধ শুরু হয়ে যাবে, সারা বিশ্ব কিন্তু এক ধরনের তাকিয়ে আছে সেই দিকে, এবং সেখানে কিন্তু একটা বড় মাপের একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই মারাত্মক একটা এজিটেশন তৈরি হওয়াটা কিন্তু আর একটা অশনি সংকেত বলে মনে করে নেওয়া হচ্ছে। এই বাজারে এখন আমাদের মার্কেটের কথা নিয়ে এবার বলবো। আমাদের মার্কেট কিন্তু অল টাইম হাই রয়ে গেছে। ফলে এই সিচুয়েশনে একটা ছোট্ট কোন রকম রিজনটাই তাদের ধস নামানোর জন্য বিরাট। ফলে এই যে 24,700 কাছে মার্কেট রয়ে গেছে, এই সিচুয়েশনে কিন্তু আমাদেরকে অনেক বেশি কসাস থাকতে হবে, আমাদেরকে সব দিকে নজর রাখতে হবে। যেরকম আমরা অ্যাজ এ লং টার্ম ইনভেস্টর এখন খুব বেশি চেনা পরিচিত স্টক ছাড়া ইনভেস্ট করব না। আমরা অজানা স্টক বা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপের দিকে ইনভেস্ট করার আগে ভালো করে অ্যানালাইসিস করে নেব। আমরা কোনো সুইং ট্রেড করার আগে অনেকবার ভেবে নেব, কারণ ইনভেস্টেড অ্যামাউন্টটা যে কোনো সময় কিন্তু পুরোপুরি ক্র্যাশ করে যেতে পারে, অথবা থেমে যেতে পারে, অথবা ডাউনওয়ার্ড মুভ হতে পারে। ফলে তোমার রিকভার হওয়ার সম্ভাবনা কিন্তু কম হয়ে যাচ্ছে। প্লাস এর সঙ্গে যারা পোর্টফোলিও নিয়ে রয়েছে, আগে যে কথাটা আমি বলছিলাম, পোর্টফোলিও কিন্তু এখন অ্যানালাইসিস করার সময় নয়। ফলে পোর্টফোলিও অ্যানালাইসিস করে এই মুহূর্তে আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছি না। তা আমি একটু ওয়েট করছি সিচুয়েশন দেখার। এর সঙ্গে বলার যেটা, তারা প্যানিক হওয়ার ব্যাপার নয়, সেটা হচ্ছে এসআইপি কিন্তু কন্টিনিউ করে যাবে, কেউ বন্ধ করবে না। সিচুয়েশন যেমনই হোক কন্টিনিউ করে যেতে হবে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, আমরা যখন ইনভেস্টমেন্ট করব বিশেষভাবে নজর রাখবো মার্কেটের দিকে। মার্কেট পড়ছে মানে প্যানিক করব না বা এমন সিচুয়েশন করব না আমাদের যেগুলো কেনা সেগুলো সেল করে এক্সিট করে কিছুতেই আমরা বেরোবো না। আমরা কিন্তু ইনভেস্টেড থাকবো। আমরা মার্কেটের আরও শেষ পর্যন্ত দেখে যাব কি দাঁড়ায়, মার্কেটে কি সিচুয়েশন দাঁড়ায়, আবার রিকভারি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এটা যেটা বলছে রিসেশন যেটা ইউএসএ আসছে, সেটা কিন্তু লং টার্ম থাকতে পারে, লং টার্ম এফেক্ট হতে পারে। যদি লং টার্ম হয়, তার একটা এফেক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এবং ইন্ডিয়ান মার্কেটে যদি সেই সিচুয়েশন দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদেরকেও কিন্তু একটা সচেতনতা থাকতে হবে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে, উনি বলতে চাইছে ইকোনমিক ক্রাইসিস সেটা যেন আমার আসার আগেই হয়, তাহলে ভালো। এটা এক ধরনের ক্যাম্পেইনিং বলা যেতে পারে, কিন্তু আলটিমেটলি উনিও যে ইকোনমিক ক্রাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকেও উড়িয়ে দিচ্ছেন, এবং বিশেষভাবে জোর দিচ্ছে ইকোনমিক ক্রাইসিসের ওপর। সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এইবারে বলবো আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইউএস মার্কেটের ক্ষেত্রে ইন্টেল কর্পোরেশন কিন্তু প্রচুর ডাউন হয়ে গেছে, এবং আমরা দেখেছি আগের দিনই প্রায় বিরাটভাবে ডাউন। এইসব ডাউন যেটা হয় আমাদের ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে ওদের মার্কেটে কিন্তু একটা বড় ডিফারেন্স রয়েছে। আমাদের একটা লোয়ার সার্কিটের ব্যাপার চলে আসে, বা এফএনওর ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় যখন ডাউন 10% বেশি ডাউন হয়, সেক্ষেত্রে স্টপ করে দেওয়া, মানে একটা জায়গা থাকে, একটা ব্যারিয়ার থেকে আটকানো। কিন্তু এদের ইউএস মার্কেটটা প্রচণ্ড রিস্কি, এই কারণে ওরা ইচ্ছা করলে 20, 30, 40, 50% পর্যন্ত কিন্তু কোনো একটা পার্টিকুলার স্টক একদিনের মধ্যে ডাউন হতে পারে, আবার উঠলেও কিন্তু উঠতে পারে। ইন্টেলের ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে, একদিনে প্রায় 26.6% নেগেটিভ হয়ে গেছে, একদিন ডাউন হয়ে গেছে। এবং যে কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর চিপ বানাচ্ছে, যে কোম্পানিগুলোকে মার্কেটে বড় বড় কথা বলেছিল সেমিকন্ডাক্টরের নিয়ে, যে তারা বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, সেই সব কোম্পানিগুলো কিন্তু ডাউন শুরু করেছে। কারণ সেই এনভায়রনমেন্ট নেই, সেই ধরনের ডিমান্ড কমে গেছে। এবং সঙ্গে সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে রিসেশন ফিয়ার সিচুয়েশন তৈরি হচ্ছে। ফলে ইনভেস্টমেন্ট যেটা করার কথা সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে। মানে আলটিমেট জায়গাটা তৈরি করছে এমন, সেখানে কিন্তু প্রচুর নেগেটিভিটি। আমি যে এক্সাম্পল দেবো, ইন্টেল যেরকম ডাউন হয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা কোম্পানির কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে
মাইক্রন টেকও কিন্তু সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনিংয়ে কাজ করে, খুব নামকরা কোম্পানি ওদের দেশের, তারা কিন্তু প্রায় 8.6 মানে 9% মতো ডাউন হয়ে গেছে একদিনে। আমি আরেকটা কোম্পানি বলবো, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে কোম্পানিও কিন্তু প্রায় 6% ডাউন হয়ে গেছে। এছাড়া গ্লোবাল কোম্পানি, সেও কিন্তু -5% ডাউন হয়ে গেছে। এনভিডিয়া কর্পোরেশন, যে সারা বিশ্বে যে কোম্পানিটার দারুণ নাম রয়েছে, সেই কোম্পানিটা দেখতে পাচ্ছি আমরা প্রায় 14% মানে 15% ডাউন হয়ে গেছে একদিনের মধ্যে। বুঝতে পারছো কি সাংঘাতিক সিচুয়েশন হয়েছে ইউএস মার্কেটের ক্ষেত্রে, এবং তার এফেক্ট কিন্তু আমরা পেতে পারি এবং খুব শিগগিরই। তো এই সিচুয়েশনে কেন এটা হলো, এই ঘটনাটা প্রথম জানতে হবে। ইন্টেল কর্পোরেশন সিচুয়েশন প্রথম হচ্ছে, ইন্টেল কর্পোরেশন যে রেভিনিউরা হয়েছে, বিরাট পরিমাণে লস হয়েছে ওদের, মানে আনবিলিভেবল। যদি আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি বোঝানোর, আমাদের এখানে Q1 যেরকম, ওদের ওখানে কিন্তু Q2 চলছে মার্কেটে। তো Q2 মার্কেটে $1.6 বিলিয়ন কিন্তু ওদের নেট লস হয়েছে ওদের কোম্পানিতে। ফলে দেখা গেছে প্রায় শেয়ারটা 26-27% নেগেটিভ হয়ে গেছে। প্লাস ওদের এই মুহূর্তে ওরা যেটা বলতে চাইছে যে এই মার্কেটের ক্ষেত্রে এই সিচুয়েশনে ওরা কিন্তু প্রচুর লে অফ করতে যাচ্ছে, মানে কাজ ছাঁটাই করতে চলেছে। প্রায় 15,000 কর্মীকে, 15,000 এমপ্লয়িকে ওরা কিন্তু ছাঁটাই করে দিচ্ছে। ফলে একই আনএমপ্লয়মেন্ট ডেটাটা ইউএসএ বিরাট, তার মধ্যে 15,000-এর সঙ্গে যুক্ত হবে, মানে আগে অলরেডি রয়েছে বিশাল, তার সঙ্গে 15,000 যুক্ত হলো। ফলে যে সংখ্যাটা দাঁড়ালো সেটা কিন্তু বিরাট প্যানিক সৃষ্টি করছে, ইকোনমিক একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। মানে আলটিমেটলি এটা একটা বিরাট বড় জায়গা তৈরি করছে। ফলে আমরা বিশেষভাবে নজর রাখবো কিন্তু মার্কেটের দিকে। আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। এক্সপেক্ট করছি যেন আমাদের মার্কেটের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট না পড়ে, কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও আমরা নজর রাখবো, আইটি সেক্টর কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি লাস্ট শুক্রবার দিনও, সেখানেও দেখেছি আমরা বেশ ডাউন হয়ে গেছে। আমরা দেখেছি এছাড়াও রিয়েল এস্টেট সেক্টর, সেখানেও কিন্তু ডাউন হয়েছে। মানে এর এফেক্ট কোন কোন জায়গায় পড়তে চলেছে আমরা এরপরে দেখবো। কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে কিন্তু রীতিমতো একটা এফেক্ট তৈরি হবে। মানে আলটিমেটলি কিন্তু অনেকগুলো জায়গা। আরেকটা ছোট ব্যাপার নিয়ে বলা দরকার, সেটা হচ্ছে জোম্যাটোর ব্যাপারে অনেকে প্রশ্ন করছিলে, তার উত্তর খুব সংক্ষেপে দিয়ে দিই। পুরো নেগেটিভে থাকা যে কোম্পানিটা ছিল সেটা কিছুটা রিকভার করেছে, কিন্তু তার মানে কোম্পানিটা এখনও কিন্তু প্রফিটে আসেনি। তার নেগেটিভিটি যেটা ছিল সাংঘাতিক, সেটা থেকে কমে এসছে এবং মোটামুটি পজিটিভের দিকে আসছে, প্রফিট এখনও করেনি। এই সিচুয়েশনে অনেক বড় বড় ব্রোকাররা বড় বড় দাম ফেলে রাখছে যে অমুক টার্গেট তমুক টার্গেট, কিন্তু সেটা থেকে এখনই হওয়ার সম্ভাবনা কিছু নেই। ফলে আমাদেরকে সাবধান অবলম্বন করতে হবে। আমরা আইটি সেক্টরকে দেখতে পারবো যে এই সিচুয়েশনে কি দাঁড়ায়, আজকে সব কিছু বোঝা যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরটাও নজর রাখতে হবে সেখানে কি দাঁড়ায়। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, নমস্কার।